হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা লাইফ সায়েন্স বিষয় তথা জীবনবিজ্ঞান বিষয়ের 2 নম্বর স্কুল বারাসাত এমজিএম হাই স্কুল যে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ ঘ এর যতগুলো কোশ্চেন রয়েছে ওই প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বিভাগ কতে এমসিগুলো দেখে নাও। প্রথম রয়েছে দেখো স্পেকট্রোফটোমিটার যন্ত্রে কোনো একটি সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালীর গ্রাফ দৃশ্যমান আলোকে 400 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। ওই সালোক সংশ্লেষ রঞ্জকটি নির্বাচন করো। অপশন ডি হবে সঠিক উত্তর, বিটা ক্যারোটিন। 2 নম্বর দেখো কোষীয় শ্বসনের মাধ্যমে শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য? এটা হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর, অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। বোঝা গেল। 3 নম্বর কোশ্চেন দেখো মূলের কটেক্স অঞ্চল থেকে মূলের জাইলেমে জল প্রবেশে সাহায্য করে। অপশন সি হবে সঠিক উত্তর, পারণ কোষ। 4 নম্বর কোশ্চেন দেখো কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসেচকগুলিকে পৃথক করো। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ডেক্সট্রিনেজ, টায়ালিন এবং ল্যাকটোজ। 5 নম্বর কোশ্চেন দেখো করোনারি সাইনাসের কাজটিকে শনাক্ত করো। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক CO2 যুক্ত রক্তকে দ্বারানন্দে নিয়ে আসা। বোঝা গেল। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে রয়েছে দেখো কোষ প্রাচীর মধ্যস্থ প্লাজমোডেসমাটা হলো সিম্প্লাস্টিক পথের অংশ। 2 নম্বর কোশ্চেন দেখো প্রশ্বাস ক্রিয়ার সময় বক্ষরে আয়তন বৃদ্ধিতে কোন স্নায়ু সাহায্য করে? অপশন ডি, ফ্রেনিক স্নায়ু সাহায্য করে। তাহলে কোন স্নায়ু? ফ্রেনিক স্নায়ু। 3 নম্বর কোশ্চেন দেখো চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ রচন পদার্থ কোনটি? অ্যাট্রোপিন হয়েছে, যেটা ধুতুরাগাছ থেকে পাওয়া যায়। এবার দেখো সত্য মিথ্যা। কপারযুক্ত সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে, এটা হচ্ছে সত্য। 2 নম্বর দেখো পরজীবী পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হলো মনোট্রোপা, এটা হচ্ছে মিথ্যা। এবার দেখো পিত্তরঞ্জক। পিত্তরঞ্জক হিমোগ্লোবিন এর গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়, এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল। এবার দেখো শীত দাগের কোশ্চেন। শিকা কোষ। শিকা কোষ বা ফ্লেম কোষ কি? শিকা কোষ বা ফ্লেম কোষ হচ্ছে ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি জাতীয় কিছু অমেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচনাঙ্গ হচ্ছে কি শিকা কোষ বা ফ্লেম কোষ। 2 নম্বর কোশ্চেন দেখো ভিলাই কি এবং এর কাজ। ভিলাই হচ্ছে মানবদেহের ক্ষুদ্রান্তের ভেতরে দেওয়ালে আঙুলের মতো ছোট ছোট অসংখ্য প্রক্ষেপণ থাকে, সেগুলোকে আমরা কি বলবো? ভিলাই। আর ভিলাইয়ের মূল কাজ হচ্ছে হজম হওয়া খাদ্য থেকে পুষ্টি উপাদান রক্তে শোষণ করা এবং শ্বসনের জন্য ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ ক্ষেত্রফল বহুগুণ বাড়িয়ে দেওয়া। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো রুবিস্কোর সম্পূর্ণ নাম। RUBISCOর পুরো নাম। রুবিস্কোর সম্পূর্ণ নাম হচ্ছে কি? রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো ডির দাগের। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও। এখানে রয়েছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে রয়েছে রঞ্জক পদার্থবিহীন রক্ত। রঞ্জক পদার্থবিহীন রক্ত হচ্ছে হিমোসিল। নেক্সট কোশ্চেন দেখো ফিতাকৃমি ও মানুষ, এটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। ক্ষতিগ্রস্ত রক্তজালকের মেরামতি, এটা হচ্ছে অনুচক্রিকা। সংরক্ষিত পেসমেকার, এটা আমরা বলবো কি এভিনটকে হয়েছে। তাহলে এই ছিল সমস্ত 1 মার্কের কোশ্চেন। এবার দেখো বিভাগ গতে যে কোশ্চেনগুলো রয়েছে 2 মার্কের এবং বিভাগ ঘতে যে 5 মার্কের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো বিভাগ গতে যে কোশ্চেনগুলো রয়েছে, ফার্স্ট কোশ্চেন সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো।
সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব হলো সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে এডিপি এবং অজৈব ফসফেট থেকে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অণু তৈরি হয়। আর এই এটিপি পরবর্তী অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত করে শর্করা বা গ্লুকোজ তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এটা হচ্ছে সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব। নেক্সট কোশ্চেন দেখবে তোমরা, দিনের বেলা উদ্ভিদের বাষ্পমোচন হারের তুলনায় বাষ্পমোচন হার বেশি হলে কি ঘটবে? তাহলে দিনের বেলা উদ্ভিদের জল শোষণের হারের তুলনায় বাষ্পমোচন হারের বেশি হলে কি ঘটবে? জল শোষণ। তো দিনের বেলা যদি উদ্ভিদের জল শোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হয় তবে উদ্ভিদের কোষগুলিতে জলের অভাব ঘটবে এবং স্ফীতিচাপ কমে যাবে। এর ফলে উদ্ভিদটি কি হবে? নেতিয়ে পড়বে। এই নেতিয়ে পড়ে বলে এটিকে আমরা কি বলো? উইল্টিং বা অবনমন আমরা বলে থাকি, অবনমনও বলে থাকি, পরীক্ষাতে আসে অবনমন। হয়েছে। এছাড়াও অতিরিক্ত জল ক্ষয়ে উদ্ভিদেরও মৃত্যু হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, শিঙি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটবে? তা ব্যাখ্যা করো। ফুলকা রাখবে এবং শ্বাসনলটা কেটে দিলে কি ঘটবে? তো দেখো, শিঙি মাছের শ্বাসনালীর কোনো অংশ কেটে ফেললে বা ক্ষতিগ্রস্ত হলে মাছটি জলের বাইরে বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে শ্বাস নিতে পারবে না। এর ফলে কি হবে? মাছটির বায়ুগণ ক্ষমতা মারাত্মকভাবে কি হবে? ব্যাহত হবে এবং শ্বাসকষ্ট দেখা দেবে। তো শিঙি মাছ সাধারণত জলে দ্রবীভূত অক্সিজেন এবং বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। তাই শ্বাসনালী কেটে দিলে তাদের শ্বাসকার্য কেবল ফুলকার উপর নির্ভরশীল হয়ে পড়বে। তখন জল থেকে পর্যাপ্ত অক্সিজেন না পেলে বা ডাঙায় তুললে মাছটি অল্প সময়ের মধ্যে অক্সিজেনের অভাবে কি হবে? মারা যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টি পার্থক্য। এবার দেখো, সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহনের 4টি পার্থক্য। প্রথম বলছি দেখো, শক্তির প্রয়োজনীয়তা। তো সক্রিয় পরিবহনের ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়ে থাকে, নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় না। সেকেন্ড পয়েন্ট দেখো, ঘনত্বের নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট। সক্রিয় পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণু বা আয়নগুলি কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে, অর্থাৎ ঘনত্বের নতিমাত্রার বিপরীতে বাহিত হয়। আর নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে হচ্ছে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে, অর্থাৎ ঘনত্বের নতিমাত্রা বরাবর স্বাভাবিকভাবে চলাচল করে। নেক্সট কোশ্চেন দেখো, আর একটি পার্থক্য রয়েছে যেটা বাহক প্রোটিনের উপস্থিতি। এখানে বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় আর এখানে প্রোটিনের প্রয়োজন হয় না নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, মানবদের একটি বিপাকীয় সমস্যার নাম ও তার কারণ। একটি বিপাকীয় সমস্যা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। হয়েছে। এবার দেখো, এর কারণ হচ্ছে কি? অগ্নাশয়ের বিটা কোষ থেকে অপর্যাপ্ত ইনসুলিন হরমোন ক্ষরণ অথবা শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া না দেওয়ার কারণে রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে এই বিপাকীয় ব্যাধির অন্যতম প্রধান কারণ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রস ম্যাচিং কি? এর প্রয়োজনীয়তা। তো রক্ত সঞ্চালনের আগে দাতা এবং গ্রহীতার রক্তের গ্রুপ মিল থাকা সত্ত্বেও ল্যাবরেটরিতে তাদের রক্ত মিশিয়ে দেখা হয় যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এটাইকে আমরা কি বলবো? ক্রস ম্যাচিং। এর প্রয়োজনীয়তা কি? এটি রক্ত সঞ্চালনের সময় প্রাণঘাতী বিক্রিয়া এড়াতে অপরিহার্য। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, বিভাগ গ, ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ। তো গঠন হচ্ছে বৃক্কের নেফ্রনের অগ্রপ্রান্তে অবস্থিত বাউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাসকে একত্রে ম্যালপিজিয়ান কণিকা বা কর্পাসল বলা হয় বা রেনাল কর্পাসল বলা হয়। এর কাজ হচ্ছে কি? এর প্রধান কাজ হলো রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং জল পরিশ্রুত করা। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে দেখো, প্রথমে যে কোশ্চেন দুটো রয়েছে, একটি হচ্ছে নেফ্রনের চিত্র আর হচ্ছে মানব হৃৎপিণ্ডের চিত্র। এই দুটো চিত্র তোমরা টেক্সট বুক থেকে পেয়ে যাবে। এই যে নেক্সট কোশ্চেন দেখো,
সেদ্ধ ডিমের সাদা অংশ তোমার পরিপাক নালীর কোথায় এবং কিভাবে বাজিতে হবে তার একটি তালিকা প্রস্তুত করো। সেই সঙ্গে কোশ্চেন রয়েছে উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক কি সম্ভব, তার যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখে নাও কোশ্চেনের অ্যান্সার। তো প্রথম দেখো, সেদ্ধ ডিমের সাদা অংশে মূলত অ্যালবুমিন নামক প্রোটিন থাকে, আর এটি আমাদের পরিপাক নালীর পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে বাজিত হয়। এবার দেখো নিচে কয়েকটি স্থান এবং প্রক্রিয়া উৎসেচক ছাড়া পরিপাক সম্পর্কিত ধারণা দেওয়া হয়েছে, দেখে নাও। পরিপাকের স্থান ও প্রতিক্রিয়া। পাকস্থলী, পাকস্থলীতে প্রক্রিয়া কিভাবে হচ্ছে দেখো। পাকস্থলীতে পৌঁছানোর পর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পেপসিন নামক উৎসেচক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, এবং ডিমের শক্ত প্রোটিনকে আংশিকভাবে ভেঙে কোমল করে এবং পেপসিন উৎসেচক এই প্রোটিনকে ভেঙে অপেক্ষাকৃত ছোট পলিপেপটাইডে পরিণত করছে। নেক্সট ধাপে দেখো ক্ষুদ্রান্ত। তো পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডিনামে প্রবেশ করছে। এখানে অগ্নাশয় থেকে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন এবং অন্ত্রের রস থেকে অ্যামাইনো পেপটাইডস উৎসেচক নিশ্চিত হচ্ছে, এবং এই উৎসেচকগুলো পলিপেপটাইডগুলোকে ভেঙে একদম সরল উপাদান অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যা আমাদের শরীর শোষণ করে নেয়। এবার দেখো উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক কি সম্ভব, তার যুক্তিসহ ব্যাখ্যা করো। না, সম্ভব নয়। কারণ উৎসেচক ছাড়া খাদ্যের স্বাভাবিক সম্পূর্ণ পরিপাক সম্ভব নয়, কারণ এখানে দেওয়া আছে দেখো প্রয়োজনীয় রাসায়নিক পরিবর্তন। ফার্স্ট পয়েন্ট, আমাদের খাদ্যের জটিল ও বৃহৎ অণুগুলো বলতে শর্করা আমিষ স্নেহ পদার্থ ভেঙে সরল ও শোষণযোগ্য অণুতে পরিণত করতে হয়, এবং উৎসেচকগুলো জৈব অনুঘটক হিসেবে কাজ করে, যা এই রাসায়নিক ভাঙার প্রক্রিয়াটিকে বহুগুণ ত্বরান্বিত করে। নেক্সট পয়েন্ট দেখো শারীরবৃত্তীয় সময়। উৎসেচক ছাড়া এই জটিল খাদ্য কণাগুলোকে ভাঙতে কয়েকদিন থেকে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদি আমাদের শরীরের মধ্যে উৎসেচক না থাকে, তাহলে আমাদের ওই জটিল খাদ্য কণাগুলোকে ভাঙতে কয়েকদিন থেকে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে, যা জীবিত প্রাণীর ক্ষেত্রে সম্পূর্ণ অসম্ভব হয়ে থাকে। উৎসেচকের উপস্থিতিতে এই কাজটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হয়ে যায়। নেক্সট পয়েন্ট দেখো স্বাভাবিক তাপমাত্রা। মানবদের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37°C ও চাপে সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য হজম করা সম্ভব নয়। উৎসেচকগুলো এই নির্দিষ্ট তাপমাত্রাতেই অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে পারে, তাই উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক সম্ভব হয়ে থাকে। উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক সম্ভব হয় না, তাহলে উৎসেচক প্রয়োজন খাদ্যের পরিপাকের ক্ষেত্রে। নেক্সট দেখো অথবা রয়েছে যে মানব হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম ও অবস্থান ও কাজ। এখানে দেখো কপাটিকাগুলোর নাম দেওয়া আছে ত্রিপত্র, দ্বিপত্র এবং পালমোনারি কপাটিকা। সেই সঙ্গে মহাধমনী কপাটিকাও রয়েছে। 4টি কপাটিকার নাম দেওয়া আছে। অবস্থান দেখো ত্রিপত্র কপাটিকার ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। কাজ হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, রক্তকে উল্টো পথে অলিন্দে ফিরে যেতে বাধা দেয়। সেকেন্ড পয়েন্ট দেখো দ্বিপত্র কপাটিকা, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে অবস্থান করে। এর কাজ হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং রক্তকে উল্টো পথে অলিন্দে ফিরে যেতে বাধা দেয়। 3 নম্বর দেখো পালমোনারি কপাটিকা, ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগ স্তরে অবস্থান করে। এর কাজ হচ্ছে ডান নিলয় থেকে অক্সিজেনহীন রক্ত ফুসফুসে যেতে সাহায্য করে এবং রক্তকে আবার ডান নিলয়ে ফিরে আসতে বাধা দেয়। 4 নম্বর হচ্ছে মহাধমনী কপাটিকা, যা অ্যাওর্টিক ভালভ আমরা বলে থাকি। এটি হচ্ছে বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে অবস্থান করে। এবার দেখো বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে প্রবাহিত হতে সাহায্য করে এবং রক্তকে আবার বাম নিলয়ে ফিরে আসতে বাধা দেয়। এবার দেখো প্রথম এবং দ্বিতীয় হৃদধ্বনির সময়কাল এবং কারণ। তো প্রথম হৃদধ্বনির সময়কাল হচ্ছে 0.1 থেকে 0.15 0.1 থেকে 0.15 সেকেন্ড প্রায়। এর কারণ হচ্ছে নিলয়ের সংকোচন শুরু হওয়ার সময় অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা অর্থাৎ ত্রিপত্র দ্বিপত্র কপাটিকা সজোরে বন্ধ হওয়ার কারণে এই শব্দের সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় হৃদধ্বনির সময় সেকেন্ড হচ্ছে কি 0.1 সেকেন্ড প্রায়। এর কারণ হচ্ছে নিলয়ের সংকোচন শেষে রক্তনালীতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার সময়
সেমিনুলার কপাটিকা অর্থাৎ পালমোনারি ও মহাধমনী কপাটিকা বন্ধ হওয়ার ফলে এই শব্দের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? এই প্রক্রিয়ায় ব্যবহারিক গুরুত্ব, সেই সঙ্গে শ্বসনের শক্তির মুক্তি ও রূপান্তর ঘটে তা ব্যাখ্যা করো। তো এখান থেকে দেখে নাও ল্যাকটিক অ্যাসিড সন্ধান রয়েছে কাকে বলে, তার সঙ্গে সন্ধানের গুরুত্ব, দুগ্ধ শিল্পে রাখছে, খাদ্য সংরক্ষণ এবং পেশি সঞ্চালনের ক্ষেত্রে রাখছে সন্ধানের গুরুত্ব। স্ক্রিনশট মেরে রাখো তোমরা। এবার কোশ্চেন দেখো, শ্বসনের শক্তির মুক্তি ও রূপান্তর ঘটে তা ব্যাখ্যা করো। শক্তির মুক্তি হচ্ছে কোষের ভেতরে গ্লুকোজের রাসায়নিক বন্ধনগুলো ভেঙে যাওয়ার ফলে সেখানে আবদ্ধ স্থৈতিক শক্তি বা সৌরশক্তি মুক্ত হয়। এই শক্তি কোষের বিভিন্ন জৈবনিক কাজ পরিচালনা করতে সরাসরি ব্যবহার হতে পারে না। শক্তি রূপান্তরে কি রয়েছে? মুক্ত হওয়া এই শক্তির সম্পূর্ণ অংশ তাপ আকারে নষ্ট হয় না, এর একটি বড় অংশ কোষের ভেতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উচ্চ শক্তি সম্পন্ন অণু এটিপি এ আবদ্ধ হয়, অর্থাৎ খাদ্যের স্থৈতিক শক্তি এটিপির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে চলাচলের জন্য পেশি সংকোচন বা প্রোটিন সংশ্লেষণের সময় এই এটিপি ভেঙে প্রয়োজনীয় গতিশক্তি বা তাপশক্তি রূপান্তরিত হয়। তাহলে বোঝা গেল। সেই সঙ্গে অথবায় রয়েছে দেখো, সালোক সংশ্লেষের সময় CO2 আবদ্ধকরণের মাধ্যমে কিভাবে খাদ্য প্রস্তুত করা হয় তা বর্ণনা করো, এবং ক্রেবস চক্রকে টিসে চক্র বলা হয় কেন? বুঝতে পারলে? দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও এখান থেকে। সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া, একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংবন্ধনের মাধ্যমে, একটা বিজারের মাধ্যমে, আর একটি RUBP পুনর্জন্মের মাধ্যমে। দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। হয়েছে। এবার দেখো, ক্রেবস চক্রকে টিসে চক্র বলা হয় কেন? এটা তোমাদের বইতেও আছে। দেখো, সবাত শোষণে ক্রেবস চক্র অ্যাসিডাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মিলনে প্রথম স্থায়ী যৌগ হিসেবে 6টি কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। যেহেতু এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গর্ভ থাকে, তাই রাসায়নিক নাম অনুসারে ক্রেবস চক্রকে আমরা কি বলবো? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল 2 নম্বর স্কুলের সমস্ত বিভাগের সঠিক অ্যান্সার। তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।